আমন্ত্রণ বিশেষ আয়োজন ২১ নির্বাচন বুলেটিনের সাথে আছি আমি সাব্বির আহমেদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা কয়েক জেলায় আচরণবিধি নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিনিধির তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, চরমোনাই সহ দেশের আলেম ওলামারা বলেছেন জামাত ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। এই জামাত ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাই মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাত ইসলাম কোন ইসলামী দলই না। নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে অধ্যাপক পরোয়ার বলেন, যারা স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে, জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেন। একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এদিকে ভোলার ৩টি আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট দেয় না, জান্নাতের পথ দেখায়। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন প্রতিষ্ঠা হবে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে মৌলভীবাজার, নরসিংদী ও নোয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি ও জামায়াতের এনপি পদপ্রার্থীরা। সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন। দর্শক, ধামরাই এবং নরসিংদীতে কেমন চলছে নির্বাচনী প্রচারণা সেগুলো জানবো আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। ধামরাই থেকে জানাবেন আরিফুল ইসলাম সাব্বির এবং নরসিংদী থেকে জানাবেন প্রতিনিধি মাখন দাস। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি আরিফুল ইসলামের কাছে। আরিফ, ভোটের হাওয়া কেমন দেখছেন? সারাদিন দেখেছি যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন এলাকায় মাঠে ঘাটে কিন্তু তারা যে মাইকিং সেটি করছেন। এছাড়াও পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা এই প্রার্থীদের যেই ফেস্টুন এবং যেই ব্যানার সেগুলো কিন্তু দেখতে পেয়েছি। আমরা কিন্তু দেখেছি যে প্রার্থীরা একেবারে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিন্তু তারা তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটের যে প্রচারণা সেই সময় কিন্তু বেশ কিছু অভিযোগও কিন্তু প্রার্থীরা করেছেন। তাদের ব্যানার এবং যে ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলার কিন্তু একটি অভিযোগ আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু রয়েছি এই বালিয়া ইউনিয়নের। তো আমি একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে ভোটের কেমন প্রচার চালাচ্ছেন এবং কি পরিস্থিতি দেখছেন? ইনশাআল্লাহ ভালো প্রচার চলছে। আমি ব্যাপক সারা পাচ্ছি, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যতই নির্বাচন নিয়ে আসছে ততই আমরা বিএনপি ধানের শীষের প্রার্থী যারা। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি নরসিংদীতে প্রতিনিধি মাখন দাসের কাছে। মাখন দাস, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? সাব্বির, আমি এখন দাঁড়িয়েছি নরসিংদীর ১ আসনের। আপনারা জানেন নরসিংদীতে ৫টি আসন রয়েছে, সংশোধনী আসন। তবে এই আসনগুলিতে কিন্তু প্রার্থীরা কিন্তু ৪১ জন প্রার্থী রয়েছে। তারা কিন্তু রাত দিন তারা ভোটারদের ধারে ধারে গিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তবে এখন ভোটারও কিন্তু তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা কষে কিন্তু দিচ্ছে। তার তো প্রার্থীরা যেমন ভোটের মাঠে যেমন চষে বেড়াচ্ছে, ভোটারও কিন্তু তারা কিন্তু তার মধ্যে একটা আনন্দ, একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমাদের এই নরসিংদী জেলাতে রয়েছে। আপনারা জানেন এই নরসিংদীতে প্রায় ১৯,৭১,৩৩৭ জন কিন্তু নারী এবং পুরুষ ভোটার রয়েছে। তবে আমরা যে ভোটাররা যেমনটা চাই যে ভোটাররা এখন ভালো একজন মানুষকে ভোট দিতে, তারা যেন তাদের নির্ধারিত প্রার্থীকে যেন একদম ভোট কেন্দ্রে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, এমনই কিন্তু ভোটাররা জানাচ্ছে। তো আমি একজন ভোটারের সাথে এখন কথা বলবো, দেখি তরুণ ভোটারদের কি ভাবনা। আপনি ধন্যবাদ আপনাকে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী সদরে এখন উৎসব মুখর পরিবেশ। তো আমরা আশা করছি আমাদের বিগত সময়ে 17 বছর
আমাদের তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই। তো আমরা তরুণ প্রজন্ম যেন প্রত্যেকে তার পছন্দের প্রার্থীকে কেন্দ্রে গিয়ে নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদে তার পছন্দের প্রার্থীকে তার পবিত্র আমানত ভোট দিতে পারে। এবং সাব্বির, আমি এখন আরেকজনের সাথে কথা বলবো, সাধারণ মানুষ, দেখি তারা একটু বয়স্ক মানুষ, ওনার ভাবনা কি। ধন্যবাদ আপনাকে। আমাদের নরসিংদী সদরে নির্বাচনের বাতাস খুব জোরভাবে বইছে। বিভিন্ন ক্যান্ডিডেট আমাদের এখানে আসতেছে। আমরা সাধারণ পাবলিক আমরা নির্বিঘ্নে যেন কেন্দ্রতে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করছি। সাব্বির, এই ভোটাররা যেমন জানিয়েছেন তারা কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিবে এমনই তারা প্রত্যাশা করছে। তবে আমি এখন আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। উনি যেমনটা জানিয়েছেন যে ভোটের আগের দিন থেকে এই নরসিংদী 5টি যে সংসদীয় আসন রয়েছে প্রতিটি এবং 663টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রের উপরে কিন্তু তারা সরকারিভাবে কিন্তু হেলিকপ্টার তারা দিয়ে পর্যবেক্ষণ করবে এবং একাধিক ড্রোন ক্যামেরা কিন্তু নির্বাচনের আগের দিন থেকে তারা কিন্তু উপরে কিন্তু পরিচালনা করবে, যাতে একটু সুন্দরভাবে নির্বাচন করতে পারে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন। আর আপনি জানেন যে আমাদের এই নরসিংদী জেলাতে কিন্তু 2জন কিন্তু হেভিয়েট বিএনপির যেমন প্রার্থী রয়েছে তেমন এনসিপির প্রার্থী রয়েছে। আমরা নরসিংদী 2 আসনের যে রয়েছে ডক্টর আব্দুল মোয়েন খান, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং আরেকজন রয়েছে সদরের 1 আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া এনসিপির রয়েছে একজন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষ। তবে এই ছিল সাব্বির নরসিংদীর সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি। মাখন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে খোকসার মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও ইউপি সদস্য আবু দাউদ সহ ছাত্র শিবিরের কর্মীরা ভোট চাইতে গেলে রহমান প্রামাণিকের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আজ সকাল 8টার দিকে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী রিন্টু নিজাম সহ 2 পক্ষের অন্তত 5 জন আহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার জন্য জামায়াত বিএনপির নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তিনজনই আমাদের জামাতের দায়িত্বশীল। এই 2-3 ব্যক্তি, একজন মুরব্বীর কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে মুরব্বী তখন বলেন যে আপনারা মহিলাদেরকে কেন ভোট চাওয়াচ্ছেন। তখন উনি বলেন যে আপনারাও তো মহিলাদের ভোট চাইতে পারেন। হক, 2 জনের মধ্যে একটু বাদ দিন হয়। স্টিক দিয়ে বাড়িয়েছে, চাইনিজ ছিল ওদের হাতে, চাপাতি ছিল, যাহাতে একটা কোপ লাগেছে। হায়দুলের নেতৃত্বে ওরই আছে মামাতো ভাই রাকিব দিয়ে ওই ব্যাঙ্গারিয়া ইমরান হাফেজ, এরা দিয়ে আমার উপরে অ্যাটাক করে। আমি একবার পলাতক ফ্যাসিস্টদের সাথে মিশে থাকা গুপ্ত সংগঠনটি নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। কর্মজীবী নারীদের ঘরে বন্দি করে তারা দেশের উন্নয়ন থামিয়ে দিতে চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভুয়া ব্যালট ও সিল বানিয়ে মা বোনদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে গুপ্ত বলে পরিচিত একটি দল 12 তারিখের নির্বাচন জালিয়াতির পায়তারা করছে বলেও জানান তারেক রহমান। সোহেল সামের রিপোর্ট। নির্বাচনী সফরের অংশ হিসেবে দুপুরে বরিশাল বেলস পার্ক ময়দানে গিয়ে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নাড়িয়ে উপস্থিত লাখো জনতা বিএনপি চেয়ারম্যানকে বরণ করে নেন। ফ্যাসিস্টরা পালিয়ে যাবার পর একটি গোষ্ঠী নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে জানান তারেক রহমান। গুপ্ত সেই সংগঠনের সর্বোচ্চ নেতা দেশের মা বোনদের ঘরে বন্দি করে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় বলে দাবি করেন তিনি। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। ভুয়া সিল ও ব্যালট পেপার ছাপিয়ে গুপ্ত সেই সংগঠনটি ভোট জালিয়াতির পায়তারা করছে বলে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই জালেমের দল বলে
তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা, প্রিয় ভাই বোনেরা। পথে পথে জনতার ঢল ছাপিয়ে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনসমুদ্রের সামনে ফরিদপুরকে বিভাগ করাসহ দেশ গড়ায় বিএনপির নেয়া উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। ইতিহাসে যারা মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, তারা আজও নারীদের বিপক্ষে দাঁড়িয়েছে। 12 তারিখে তাদের পরিত্যাগ করতে ভোটারদের আহ্বান জানান তারেক রহমান। যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে, তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? সোহেল সামি, 21 টেলিভিশন। আশা করতে পারি না। জামায়াত দেশের মানুষের বিপদের সময় দেশ ছেড়ে চলে যায় না। লালমনিরহাটে নির্বাচনী প্রচারে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় আসলে নারীদের কর্মস্থল হবে নিরাপদ। এদিকে কুড়িগ্রামে নির্বাচনী প্রচারে জামায়াত আমির বলেন, এ দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের। পরে তিনি টাঙ্গাইলে জনসভায় যোগ দেন। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ। নির্বাচনী প্রচারে বুধবার উত্তরে জেলা লালমনিরহাটে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যাদের লড়াই দুপুরে লালমনিরহাটে পৌঁছান জামায়াত আমির। সেখানে জনসভায় বলেন, জামায়াত বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, নির্যাতন হামলা মামলা উপেক্ষা করে দেশেই ছিল। আমরা সেই বসন্তের কুকিল না, আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মস্থল হবে নিরাপদ। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এর আগে কুড়িগ্রামের নির্বাচনী প্রচারে জামায়াত আমির বলেন, এদেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের। এই সময় তিনি এক্সআইডি হ্যাকের মূল হোতাকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। এক্সআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। ক্ষমতায় গেলে কৃষি শিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ বলেও জানান জামায়াত আমির। নীলফামারীবাসী। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো কিছু সংবাদ নিয়ে। দর্শক, আমন্ত্রণ 21 নির্বাচন বুলেটিনে। টাঙ্গাইলে হেভিওয়েট প্রার্থীদের চাপে উত্তপ্ত নির্বাচনের মাঠ। বিএনপির মাথা ব্যথা, খোদ নিজ দলের বিদ্রোহী হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা। বসে নেই জামায়াত সহ 10 দলীয় জোটের প্রার্থীরাও। প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল ৮ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ২-এর সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, ৭-এ জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং ৫-এ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমি ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হলে সখীপুর বাসাইলবাসীর আকাঙ্ক্ষা পূরণ করব। ভবিষ্যৎ ছাত্র সমাজ যুব সমাজকে আমি সঠিক পথে আনার ব্যবস্থা করব। এটা হলো আমার প্রথম একটা পদক্ষেপ থাকবে। আস্থার প্রতীক ধানের শীষ, এই সদরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ, উন্নয়নের প্রতীক ধানের শীষ, বিজয় এবার ধানের শীষ হবে ইনশাল্লাহ। তবে জেলার 5টি আসনে বিএনপির মাথাব্যথা খোদ বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। বিদ্রোহী হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল 3-এ সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, 5-এ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাত ইকবাল, আর 4-এ আছেন সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি মনে করি হরিনাথ জোরে দৌড়াবে, অন্য কোনো প্রার্থী তাকে আর ধরতে পারবে না। প্রশ্ন হলো আচরণ বিধিটি কার্যকর কতটা হবে, কার্যকর হলে খুবই আনন্দদায়ক হবে। অন্যদিকে জেলার 8টি আসনে জামাত, এনসিপি সহ 10 দল সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করায় জয়ের ব্যাপারে তারা বেশ আশাবাদী। আমরা দুর্নীতিকে সবচেয়ে বেশি সমস্যা মনে করি। দুর্নীতি দূর হলে সকল কিছু করা সম্ভব। বাংলাদেশের সকল জনগণের মান উন্নয়ন করা সম্ভব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা, চিকিৎসা, যা কিছু সব কিছু করা সম্ভব। উৎসব মুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুতির কথা জানায় প্রশাসন। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা টাঙ্গাইলে একটি উৎসব মুখর, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। টাঙ্গাইল জেলায় মোট ভোটার 33,34,427 জন, ভোট কেন্দ্র 1063টি। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, নির্বাচনের আরও খবর জানাতে ভোলা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেজবউদ্দিন শিপু এবং শাহাদাত হোসেন। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের ভোলা প্রতিনিধি মেজবউদ্দিন শিপুর কাছে। শিপু, আপনাদের এলাকায় প্রার্থীদের প্রচারণায় কেমন ব্যস্ততা দেখছেন? নতুন ভোটারদের ভাবনা কি? ধন্যবাদ। যে ভোট দিতে পারেননি, সেই ভোট আগামী 1 সপ্তাহ পরেই কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোট যতই ঘনিয়ে আসছে আমাদের প্রার্থীদের আস্থা এবং ভোটারদের মাঝখানে যে এই প্রাণ চাঞ্চল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন সকাল বিকাল থেকে শুরু করে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং নিরবিচ্ছিন্ন ভোট হওয়ার জন্য কিন্তু ভোলাতে নৌবাহিনী, র্যাব, বিজিবি সহ প্রশাসনিক কিন্তু টহল জোরদার রয়েছে। আমি যদি আপনাকে এখানে সাধারণ ভোটারদেরকে দেখাতে চাই, সাধারণ ভোটাররাও কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে আছেন এবং তারাও আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট দিবেন এই জন্য তারা গভীর আগ্রহ নিয়ে আছেন। আমি যদি আপনাকে জানতে চাচ্ছি, আপনারা তো দীর্ঘদিন ভোট দেন, আপনাদের 12 ফেব্রুয়ারি যে ভোট আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন এবং আপনারা কেমন ইয়াকে ভোট দিতে চাচ্ছেন? আমরা আগামী 12 ফেব্রুয়ারি ভোলাবাসী উৎসব মুখের সবাই অংশগ্রহণ করবে। আমরা সবাই উন্মুখ হয়ে বসে আছি যে 12 ফেব্রুয়ারি আসবে, আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং উপযুক্ত লোক দেখে যে ভোলার মানুষের উন্নয়ন করতে পারবে আমরা তাকে ভোট দেব এবং আমাদের আশা যে ভোলাবাসী আমাদের সকলের প্রাণের প্রার্থী, সকলের ধন্যবাদ আপনাকে। আমি যদি আরেকজন ভোটারের কাছে আসছি, আচ্ছা আপনারা কি চাচ্ছেন এই ভোলার মানুষের যারা আগামীতে সংসদ যাবে তাদের কাছ থেকে? জি, আপনি যেমনটা শুনছিলেন যে
আগামী যে 12 ফেব্রুয়ারি ভোলার সাথে বসছেন, যার মাধ্যমে ভোলার উন্নয়ন হবে, ভোলা বরিশাল সেতু নির্মিত হবে, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা হবে এবং ভোলার যে আবর্জনের যে নদী ভাঙানোর সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হবে, সামান্য লক্ষ্মী মানুষ ভোট দেবে। আমি জানাতে চাই আগামী 12 ফেব্রুয়ারি ভোলায় প্রায় 16 লক্ষ ভোটার কিন্তু ভোট দিবেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে ভোলার সদরে 114টি ভোট কেন্দ্র কিন্তু উপস্থিত করা রয়েছে। এছাড়া প্রশাসনিকভাবে সার্বক্ষণিক কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শিবু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে প্রতিনিধি শাহাদাত হোসেন জানাচ্ছেন নির্বাচনী প্রচারণা খবর। শাহাদাত, সাধারণ মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে, কেমন উৎসাহ দেখছেন? ধন্যবাদ সাব্বির। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম 9 সংসদীয় আসন কোতোয়ালি লালেন এলাকায়। আসলে আসনটিতে যেই প্রার্থীর আসনটিতে জিতলেই যে প্রার্থী নির্বাচিত হয় ওই দলেরই ক্ষমতায় যায়, এটা রাজনৈতিক মহলে একটা প্রবাদ রয়েছে। এটা বলা বাহুল্য যে এই আসনটিতে 10 জন মোট প্রার্থী নির্বাচন করছেন। তার মধ্যে বিএনপি সমর্থিত আবুল সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, জামায়াতে ইসলামী ডাক্তার এম ফজলুল হক নির্বাচন করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। মূলত এই দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবেন। আমি সাধারণ ভোটারদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তাদের একটি চাওয়া, তারা চাচ্ছেন নিরাপদ একটা শহর, পরিচ্ছন্ন পরিবেশ, জলবদ্ধতা মুক্ত সড়ক, পরিবেশ পরিচ্ছন্ন একটা নগর, সিআরবির মতো একটা সুন্দর সবুজায়ন নগরের নিশ্চয়তা চাচ্ছেন। এই এলাকায় ভোটার সংখ্যা হচ্ছে 4,16,363 জন। তার এই আসনটিতে আসলে যারা ভোটার রয়েছেন তাদের আসলে যত নির্বাচন এগিয়ে আসছে মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে, সংখ্যাও দেখা যাচ্ছে। আমি একজন সাধারণ ভোটারের সাথে কথা বলবো, তাকে জিজ্ঞেস করব আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই যে প্রার্থী নির্বাচিত হবে তার প্রতি প্রত্যাশা কেমন, ভাই বলবেন। ধন্যবাদ। আগামী নির্বাচনে আমরা যেরকম প্রার্থী চাচ্ছি, আসলে নগরীতে তো সন্ত্রাস, চাঁদাবাজ এবং বিভিন্ন মাদক এরিয়া গঠিত হয়েছে। আমরা চাই এই প্রার্থী যাতে আমাদের কাছে সুন্দর একটা নগরী উপহার দেয়, সন্ত্রাসবাদ মুক্ত, ধন্যবাদ। এই ছিল চট্টগ্রাম থেকে আমার সর্বশেষ। শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আরপিও 17 অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন 12 ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে কমপক্ষে 15 দিন সময় দিয়ে নির্বাচনের আয়োজন করা হবে। তিনি জানান বিভিন্ন আসনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার যে কেউ হোক তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তিনি প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র পরিচালনায় শরিয়া আইনের প্রাধান্য দিয়ে 42 দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সব খাতে নারীদের অগ্রাধিকার, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সব মতের সহাবস্থান নিশ্চিতের অঙ্গীকারও দেওয়া হয় ইশতেহারে। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার কারণও তুলে ধরেন দলটির আমির। আদিত্য মামুনের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা নিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন।
নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের নীতি কি হবে সেই সবকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয় ৪২ দফা ইস্তেহার। ইস্তেহারের মাধ্যমে জাতির সামনে দলের আমির জানান, নির্বাচিত হলে শরিয়া আইনকে প্রাধান্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হবে। রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র্যমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন, নারীদের অগ্রাধিকার, দারিদ্র্য দূরীকরণ, দুর্নীতি দমন সহ ১৫ বছরের মধ্যে উন্নত দেশে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান, শুধু দুর্নীতি সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ করা হবে। সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। প্রশ্নের জবাবে বলেন, জামাত আমেরিকার কাছে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে তুলে ধরায় জোট থেকে বেরিয়ে আসে দলটি। তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। এরপর আমরা দেখেছি তারা কি চায়। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। রাষ্ট্র গঠনে ও দেশ পরিচালনায় দলটির ঘোষিত ইস্তেহারকে যুগোপযোগী হিসাবে দাবি করেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিজ্ঞা পূর্ণ ব্যক্ত করছে যে মহান মুক্তিযুদ্ধ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই সাথে শেষ করছি ২১-এর বিশেষ আয়োজন নির্বাচন বুলেটিন। সঙ্গেই থাকুন।